গল্পকরণে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর ৭ম পর্ব। আজ অদ্ভুত কিছু গুজব ভেসে বেড়াচ্ছে মেম্বিস জুড়ে। শোনা যাচ্ছে রানী মেনে নিয়েছে কুমার আবির বিয়ের প্রস্তাব। এর মধ্যেই সে শেখেতের প্রাচীন মন্দির ছেড়ে বিশাল শ্বেত প্রাসাদে চলে এসেছে। এখন কেবল বিয়ের দিনের অপেক্ষা। কিন্তু জনসাধারণ এই কথা বিশ্বাস করতে পারছে না। তারা বলাবলি করছে এটা সত্যি হতেই পারে না। প্রশ্ন করছে, এত ব্যক্তিত্বময় নারী যে মিশরের রানী, সে তার বাবার হত্যাকারী এবং নিজের চাচাকে স্বামী হিসেবে গ্রহণ করবে? এর চেয়ে সেই মিনারের উপর যেখানে তাকে তারা রাতের পর রাত দাঁড়িয়ে গান করতে দেখেছে, সেখানে অনাহারে মৃত্যুকেই সে বেশি পছন্দ করত না? পুরুষরা হৃদয়ের অন্তঃস্থলে অনুভব করছে এই বিয়ে হতেই পারে না, হওয়া উচিত নয়। বরং পবিত্র এই নারী যে আমেনের কন্যা হিসেবে পরিচিত, তার এই বিয়ে মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। তাহলে মিশর তাকে চিরকাল স্মরণ করবে, তাকে নিয়ে গর্ব করবে। তাদের কন্যারা, স্ত্রীরা অবশ্য অন্যরকম মনে করছে। তারা বলছে, রানী হোক আর যাই হোক, সে তো নারী। তার পক্ষে মিশরের রানীর আসন আর ক্ষমতার মায়া ত্যাগ করা সহজ নয়। তার চাইতে বড় কথা, আত্মহত্যা করে সাধারণ সমাধিগৃহে আশ্রয় পাবার ইচ্ছে তার কিছুতেই হতে পারে না। সুতরাং যা শোনা যাচ্ছে তা ঠিকই। রানী চলে আসবে দ্বিতীয় আসনে, আর আবি হবে তার প্রভু। না খেয়ে মরার কষ্ট স্বীকারের চাইতে আবির কাছে পোষ মেনে যাওয়াই তার কাছে সুবিধাজনক মনে হয়েছে। গুজবের অবসান হলো শীঘ্রই। ঘোষকরা সারা নগরে ঘোষণা করে দিল বিয়ের অনুষ্ঠান হবে শ্বেত প্রাসাদের বড় মিলনায়তনে সন্ধ্যার ঠিক আগে। শুনে মেয়েরা সব বিজয়ের হাসি হাসল, আর চুপ মেরে গেল পুরুষরা। নির্ধারিত সময়ে এসে গেল। শ্বেত প্রাসাদের বড় মিলনায়তন ভরে গেল আমন্ত্রিত অতিথিতে। প্রাসাদের বাইরে প্রাঙ্গণ এবং রাজপথ পূর্ণ হয়ে গেল কৌতূহলী মানুষে। কিছুই তারা দেখতে পাচ্ছে না, তবুও একটু পা রাখবার জায়গা পাবার জন্য চলছে প্রাণান্তকর চেষ্টা। মিলনায়তনের এক প্রান্তে দুটি সিংহাসন পাতা হয়েছে। বড় এবং জাঁকজমকপূর্ণ যেটা, সেটা কুমার আবির জন্য, আর ছোট এবং নিচুটা রানী নেতৃত্বার জন্য। ধূর্ত জ্যোতিষী কাকুর পরামর্শে এমন ব্যবস্থা। জনগণকে শুরুতেই বুঝিয়ে দেওয়া যে এখন থেকে শাসক আবি, ফারাওয়ের মেয়ে নয়। নির্দিষ্ট লগ্নে কোনো এক সংকেতময় নগরীর সব মন্দিরের উপর থেকে বেজে উঠল তুর্যনাথ। পরপর ৩ বার সেই আওয়াজ শোনা গেল। উষ্ণ স্থির বাতাসে তার রেশ মিলিয়ে যাওয়ার পর সব নীরব। একটু পরেই সমবেত জনতার সামনে ঘোষণা করা হলো, দেবী হাতুরের মন্দিরে সকল দেবতার পুরোহিতগণের উপস্থিতিতে আবি এবং নেতৃত্বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পরপরই আরও একটা গুজব ছড়িয়ে পড়ল। হাতুরের মন্দিরে বিয়ের সময় অলৌকিক ঘটনা ঘটেছে। প্রথা অনুযায়ী প্রধান পুরোহিত যখন কনের হাতে দেবীর ফুল পদ্মকলি ধরিয়ে দেন, তার হাতে স্পর্শে সেই না ফোটা কলি ফুটে ওঠে, আর পদ্মের ডাটা মুহূর্তে পরিণত হয় সোনার রাজদণ্ডে, আর ফোটা ফুলটা হয়ে ওঠে নীলকান্তমণি। মরুভূমির খনিতে যে নীলা পাওয়া যায় তার চাইতে বিশুদ্ধতা। এখানেই শেষ নয়, মানুষের মুখে মুখে যে কাহিনী ছড়িয়ে পড়েছে তাতে আরও বলা হয়েছে, বর আবি যখন রীতি অনুযায়ী হাতুরের বেদিতে শ্বেত কর্পত অর্ঘ্য দিচ্ছিল, সে সময় একটা বাজ পাখি দরজা দিয়ে উড়ে এসে ছু মারে পাখিটিকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে মারা যায় পায়রাটা। আবির হাত থেকে তা ছিটকে গিয়ে পরে বেদির কোলের উপর। এরপরই অদৃশ্য হয়ে যায় বাজ পাখি। যারা এই গল্প শুনল প্রত্যেকে প্রশ্ন করতে লাগলো, কোন বাজ পাখির এত বড় সাহস? আমিনার পুত্র হেরাসের মুখ বাজ পাখির মতো? নিশ্চয়ই তিনি পাঠিয়েছিলেন ওটাকে। শিগগিরই অবশ্য এইসব কানাকানি আলোচনা থেমে গেল। নতুন গুঞ্জন উঠেছে জনতার ভেতর। শ্বেত প্রাসাদে আসছেন রাজদম্পতি। সেখান থেকে তারা জনতার সামনে দেখা দেবেন, শুভেচ্ছা এবং আনুগত্য গ্রহণ করবেন অভিজাত সম্প্রদায়ের বিভিন্ন গোত্রপতি আর সেনাপতিদের। হাতুরের মন্দির থেকে শ্বেত প্রাসাদ পর্যন্ত ছাউনিওয়ালা পথ ধরে প্রথমে এলেন পুরোহিত, পূজারীগণ, কণ্ঠে তাদের ত্রস্ত। তাদের পেছনে পরিচারক এবং ঘোষকের দল, তারপর সেনা কর্মকর্তা এবং রক্ষী দল পরিবেষ্টিত আবি, সঙ্গে তার প্রধানমন্ত্রী কাকু।
কিন্তু আবির পোশাকের চাকচিক্য বা জীবনের প্রথমবারের মতো তার মাথায় শোভা পাওয়া রাজমুকুট কোনোটাই দর্শকের নজর কাড়ল না। বরং সবাই যেটা খেয়াল করল তা হল বর সর্বক্ষণ কেমন যেন একটা অস্বস্তিতে ভুগছে। সমবেত প্রজাদের হর্ষধ্বনির জবাবে যখন সে রাজদণ্ড উঁচু করল, তখন মনে হলো তার হাত কাঁপছে, ঠোঁট দুটো সাদা হয়ে আছে। চেষ্টা করে একটু হাসল আবি। অবশেষে থিতিয়ে এলো জনতার চিৎকার, কোলাহল। আবির কথা এখন আর কেউ ভাবছে না। রানীর অপেক্ষা করছে তারা। ঘোষকরা কিছু ঘোষণা না করলেও সবাই অন্তর দিয়ে অনুভব করল সে আসছে। হ্যাঁ, ওই যে ওখানে দাঁড়িয়ে সবাই তাকিয়েছিল, কিন্তু কেউ তাকে আসতে দেখেনি। কেউ কেউ ভাবল গাঢ় ছায়ার কারণে তার আগমন তাদের চোখে পড়েনি। মঞ্চের প্রান্তে 2 সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে সে একা। কিন্তু যা তারা ভেবেছিল তার চাইতে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে তাকে। জমকালো নয়, সাধারণ কাপড়ের শ্বেত শুভ্র এক পোশাক পরে আছে সে। পোশাকের গলা অনেকটা নামানো, প্রায় বুকের কাছ পর্যন্ত। সেখান দিয়ে দেখা যাচ্ছে তার জন্মচিহ্ন। বুকের ভেতরের দিকে লাল রঙের জারুলটা জীবনের প্রতীকের মতো দেখতে, সন্ধ্যার সোনালে আলোয় জ্বলজ্বল করছে। এর চাইতেও বেশি যা করার সবার মনে দাগ কাটল তা হচ্ছে তার মাথার জোর মুকুটের সামনের দিকে বসানো রাজকীয় প্রতীক, যুগল সর্পের টকটকে লাল চোখ আর হাতের পদ্মাকৃতির রাজদণ্ড। কিছুক্ষণ আগে লোকমুখে যেমন শোনা গেছে, তেমনি সোনার ডাটার উপর নীলকান্তমণির পাপড়ি দল। হ্যাঁ, একেবারে অন্যরকম। তারা ভেবেছিল দুর্বল বিশুদ্ধ মুখের এক নারীকে দেখবে, যার চেহারায় থাকবে দীর্ঘ অনাহার আর মৃত্যু ভয়ের ছাপ, আর চোখে পিতৃ হত্যাকে বিয়ে করতে বাধ্য হবার বেদনা। কিন্তু সেসব কিছুই না। আমেনের তারা এখন যেরকম দীপ্তি ছড়াচ্ছে, এমনটি আর কখনো ছড়ায়নি। গভীর নীল চোখ দুটোই এমন তীক্ষ্ণ, সবার মনে হলো প্রত্যেকের বুকের ভেতর পর্যন্ত যেন দেখে নিচ্ছে সেই চোখ। গালে সুস্বাস্থ্যের লালচে আভা, চেহারায় ক্ষমতা আর আত্মমর্যাদার গরিমা। ভয় যেন তার পদতলে লুটাচ্ছে। কারো মুখে কথা নেই, নিষ্পলক তাকিয়ে আছে সবাই তার দিকে। মৃদু হেসে সে তার শান্ত নীল চোখের দৃষ্টি দিয়ে তাদের বিস্ময়ের জবাব দিল। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই প্রতিটা মাথা অবনত হল তার সুগম্ভীর উদার মহিমার কাছে। মৃত্যুর মতো নীরবতা চারপাশে। সিংহাসনের দিকে পা বাড়াতে তার রেশমি পোশাকে যে সামান্য খসখসে শব্দ হল, তাতেই মনে হলো যেন খান খান হয়ে ভেঙে পড়ল নৈশব্দ। 2 পরিচারক সচেতন হয়ে তার সঙ্গে এগোলো তার আসন দেখিয়ে যাওয়ার জন্য। হাত নেড়ে তাদের সরে যাওয়ার ইশারা করল সে। না, আমেনের কন্যা, মিশরের রানীকে পথ দেখানোর মতো কেউ এখানে নেই। নিজের শক্তিতে সে নিজের তার যোগ্য আসন খুঁজে নেবে। অখণ্ড নীরবতার মধ্যে খুব ধীরে সে বড় সিংহাসনটায় গিয়ে বসল। সঙ্গে সঙ্গে আবির পারিষদের মধ্যে গুঞ্জন উঠল। কাকতরি ঘড়ি করে মুখ বাড়িয়ে কিছু বলল আবির কানে কানে, আর জনতা দাঁড়িয়ে রইল রুদ্ধশ্বাসে। আবি অস্থিরভাবে মাটিতে পা ঠোকে এমন এক আদেশ দিল যা তামিল করার সাহস পেল না কোনো রক্ষী। শেষে নিজেই সে এগিয়ে গেল রানীর সামনে। মহিষী নারী, বলল আবি, তুমি নিশ্চয় জানো না ওই আসনটা স্বামীর, স্ত্রীর আসন ওই বায়েরটা। ওখানেই বসো। কেন কুমার আবি? শান্ত কণ্ঠে বলল রানী। কারণ স্বামী স্থান স্ত্রীর উপরে, এবং বুনো এক উল্লাসে আবি যোগ করল, পরাজিত থাকে বিজয়ীর নিচে। পরাজিত? বিজয়ী? ব্যঙ্গের সুরে বলল রানীমূর্তি। নিহতের হত্যাকারী বললে কি ভালো হতো না? না কুমার আবি, তুমি ভুল বলেছ। স্বর্গীয় অধিকার বলেই মিশরের সম্রাজ্ঞীর স্থান তার অনুগ্রহ ভাজনের উপরে। দেবতাদের ইচ্ছায় অনুগ্রহ ভাজন একজনকেই সে তার স্বামীর নাম দিয়ে ওঠে। সময় হলেই প্রকাশ পাবে আসল কথা। এখন এসো, তোমার রানীর প্রতি আনুগত্য প্রকাশ করো। তোমার পর যেসব কৃতদাস তার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল তারাও আনুগত্য জানাবে। মহাশোরগোল উঠল মিলনায়তনে। সেখানে যারা উপস্থিত তাদের অনেকেই ফারাওয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র আবির সহায়ক হিসেবে কাজ করেছে।
তারা বুঝে গেছে নেতৃত্ব যদি টিকে থাকে মৃত্যু তাদের দিকে মুখ হা করে থাকবে। তারা চিৎকার করে আবিকে বলতে লাগলো সে যেন ওই মহিলার কথা না শুনে, দরকার হলে তাকে যেন ছেঁচড়ে নামায় এই সিংহাসন থেকে, হত্যা করে মুকুট ছিনিয়ে নেয়। যারা ফারাও পরিবারের অনুগত এবং যারা হাঙ্গামা পছন্দ করে না তাদের একজন দুজন করে পিছিয়ে এসে দরজার দিকে বেরিয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত তুয়ার প্রতি সহানুভূতি সম্পন্ন একজনও মিলনায়তনে রইল না, বরং কিছু লোক বেরিয়ে যাওয়ার ফলে মিলনায়তন একটু ফাঁকা হওয়ায় ষড়যন্ত্রের অংশীদার যারা বাইরে ছিল তারা এসে তাদের স্থান দখল করতে পারল। তাদের মধ্যে যেমন আছে মরুচর বেদুইন, তেমনি আছে মিশরের প্রাচীন শত্রু হিক্সোস জাতির লোক, যারা আবির কাছে বরাবর প্রশ্রয় পেয়ে গেছে। আছে লেবাননের সেমাইট গোত্রের লোক আর পান্টের উপকূলীয় এলাকার কৃষ্ণাঙ্গ বর্বররা। মিশরের সম্পদে ভাগ বসানোর আশায় তারা আবির সঙ্গে যোগ দিয়েছে। মাঝখান থেকে এক নারী এসে তাদের আশা পূরণের বাধা হয়ে দাঁড়াবে, এটা তারা মেনে নিতে পারছে না। ছেড়ে টুকরো টুকরো করে ফেলল ওকে, চিৎকার করে উঠল কয়েকজন। নষ্ট ফারাও এই জারজ মেয়েটাকে চাপিয়ে দিয়েছে দেশের উপর, এটা একটা ডাইনি, ওর ভেতর অশুভ আত্মা বাস করে, মারুন ওকে, মেরে ফেলুন। কুমার আবি, আপনি ভয় পেলে আমাদের হাতে ছেড়ে দিন। অনেকক্ষণ চলল এমন হইচই, অবশেষে ক্লান্ত হয়ে চুপ করল সবাই। এই পুরোটা সময় আবি ইতস্তত করছে আর একটু পরপর ঘাড় ফিরিয়ে কাকুর পরামর্শ শুনছে। এবার সে তোয়ার দিকে তাকিয়ে কথা বলল। দেখলে তো রানী, নিজের কানেই শুনলে আমার লোকেরা তোমাকে অবিশ্বাস করে। ওরা বড় দুর্দান্ত এবং দুর্বিনীত, বেশিক্ষণ আমি ওদের ঠেকিয়ে রাখতে পারবো না। একবার যদি ওরা তোমাকে ধরতে পারে তোমার এই সুন্দর দেহটাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে করে ফেলবে, সে যেমন টুকরো টুকরো করে ফেলেছিল ওসিরিসকে। স্থির বসেছিল তোয়া, যেন এ পৃথিবীতেই ছিল না। এতক্ষণে যেন ঘুম থেকে জাগল। উপমাটা জুৎসই হল না কুমার, ওসিরিস তো পুনরুত্থিত হয়েছিল তাই না? বলে আসনে হেলান দিল তুয়া এবং বসে রইল চুপচাপ। আমি তোমার স্বামী, আবি বলল। তুমি কি এখনো চাও আমি তোমার প্রতি আনুগত্য প্রকাশ করি? না কেন? ফারাওয়ের আদেশ কি কখনো বদলায়? নারী হলেও আমি ফারাও। আর সহ্য করতে পারল না আবি, রাগে তার মুখ লাল হয়ে উঠল। টেনে হিচড়ে রানীকে সিংহাসন থেকে নামানোর হুকুম দিল রক্ষীদের। রক্ষীরা তৎপর হয়ে ওঠার আগেই হাতের রাজদণ্ড উঁচু করল রানী। কথা বলল নতুন এক স্বরে, এমন স্পষ্ট আর দৃঢ় সেই কণ্ঠস্বর মিলনায়তনের সবাই তা শুনতে পেল পরিষ্কার। ও জনগণ, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, মিশর শাসন করবে কে? আমি, তোমাদের রানী? আমার পিতৃপুরুষেরা যেভাবে শাসন করে গেছেন আমি কি সেভাবে মিশর শাসন করব, নাকি শাসন করবে ওই লোকটা যাকে আমিনের নির্দেশে আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি? দেখতে পাচ্ছি এখানে তোমরা যারা আছো তাদের বেশিরভাগেরই দেহে বইছে হিক্সোস রক্ত, যেমন বইছে ওই লোকটার দেহে। একইভাবে ও যেমন চাইছে তেমনি তোমরাও চাইছো ও শাসন করবে, আর আমি হব ওর দাসী। এই চাওয়া পূর্ণ করতে গিয়ে তোমরা আবির সঙ্গে মিলে আমার দেবতার মতো বাবা ফারাওকে হত্যা করেছ। আমি এখানে একা, এক দঙ্গল হিংস্র ক্ষুধার্ত শিয়ালের ভিতর একটা মেষ। আমার পক্ষে কি তোমাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব? চেষ্টা করে দেখাও পারো কি না, চিৎকার করে উঠল একজন। ভালো চাও তো নেমে এসো মেষ এবং আবি নামে সিংহের সামনে, অথবা আমাদের মতো শত শত শ্রীকালের সামনে হাঁটু কেটে বসো। আমাদের দেহে আছে হিক্সোস জাতির হিংস্র রক্ত, আমরা কখনোই তোমাকে স্বীকার করব না। ফারাওয়ের জারজ মেয়ে, ওই সিংহাসন থেকে নেমে এসে তোমার প্রভুর হারেমের গিয়ে ঢুকো, ওটাই তোমার যোগ্য জায়গা। আচ্ছা, হিক্সোস গুন্ডার দল, তোমরা আমাকে স্বীকার করবে না? আবার বলছো ফারাওয়ের জারজ মেয়ে? বলে চুপ হয়ে গেল তোয়া, যেন কিছু একটা পীড়িত করছে তাকে। কিছুক্ষণ হাতে হাতে ঘষে ভাঙা গলায় বলল, তোমাদের এতজনের মাঝে আমি একা মেয়ে মানুষ। আমার পিতা ফারাওকে তোমরা হত্যা করেছ, আমাকে বাগে পেয়ে রানী হিসেবে স্বীকার করতে চাইছ না। এমনই অবস্থায় কি আর করতে পারি আমি? ভদ্র দাসী হয়ে যাও জারজ মেয়ে, স্বামীকে মান্য করো, কেউ একজন চিৎকার করে উঠল। হাসির হররা উঠল মিলনায়তন জুড়ে।
তুয়া তাকালো লোকটার দিকে। আবির বাহিনীর এক কর্মকর্তা। সেই রাতে রাজকীয় রক্ষীদের নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই লোক। অদ্ভুত এক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে রইল তুয়া। কয়েক মুহূর্ত পরেই লোকটার আশেপাশে যারা ছিল তারা খেয়াল করল তার ঠোঁট সাদা হয়ে গেছে, তার মুখ এমন ফ্যাকাশে যেন মনে হচ্ছে দেহ থেকে সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। চারপাশে গা ঘেঁষাঘেঁষি করে লোকজন দাঁড়িয়ে না থাকলে সে পড়েই যেত। কিছুক্ষণের মধ্যে অবশ্য একটু সুস্থ হল লোকটা। গরমে অসুস্থ বোধ করছে এই কথা বলে কাছে দাঁড়িয়ে থাকা পুরোহিতদের জটলার ভেতরে তাকে স্থান দেওয়ার অনুরোধ জানালো। পুরোহিতরা মাথা ঝাঁকিয়ে তাকে জায়গা করে দিল। তুয়া লক্ষ্য করল বিষয়টা এবং কথা বলল আবার, মিশরের যে রানীকে বৈধভাবে অভিষিক্ত করা হয়েছে এবং দেবতা স্বয়ং তার পবিত্র একান্ত মন্দিরে যার অভিষেক অনুমোদন করেছেন তাকে যাচ্ছে তাই ভাষায় গালাগালা করা হচ্ছে। পুরোহিতদের মাঝে দাঁড়িয়ে থাকা সেই বর্বর সৈনিকটার দিকে চোখ এখনো তো আর। তা তো হবেই, তোমাদেরই সময় এখন, কি করব আমি? আবার কিছুক্ষণ দুহাত কচলালো সে। এখানে যারা ভালো মানুষ আছে তাদের বলছি, সবার বড় দেবতা আমেন আমার জন্ম মুহূর্তে আমার ভেতর তার আত্মার সৌরভ প্রবেশ করে দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার প্রয়োজনের সময় তিনি আমাকে সাহায্য করবেন। তোমাদের কি দয়া হবে? আমাকে একটু জায়গা করে দেবে যাতে আমি আমিনের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারি? ওই দেখো, পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে উঠেছে, একটু পরে অস্ত যাবে। যতক্ষণ না সূর্যদেব তার পশ্চিম সিংহদ্বারে প্রবেশ করেন ততক্ষণ আমাকে প্রার্থনা করার সুযোগ দাও। এর মধ্যে যদি সাহায্য না আসে তোমাদের কথা আমি মেনে নেব। হিক্সুস রক্তধারী এই লোক যে তার জ্যোতিষী জাদুকর কাকু ও গুপ্তচরী মেরিত্রার সহায়তায় ফারাওকে হত্যা করেছিল তাকে আমি স্বামী হিসেবে মেনে নেব। আবি আমিনকে বিন্দুমাত্র ভয় করে না। তার চেয়ে বড় কথা, এই হট্টগোলে তার নবপরিণীতার অপরূপা স্ত্রীর কোনো ক্ষতি হয়ে যাক সে তা চায় না। একটু প্রার্থনাই তো করতে চাইছে, করুক না। এই ভেবে আবি বলল, হ্যাঁ হ্যাঁ, জায়গা করে দানো, করুক প্রার্থনা। সিংহাসনের সামনে দাঁড়ানোর লোকগুলো একটু পিছিয়ে যেতে তুয়া দাঁড়িয়ে দুহাত তুলে প্রার্থনা শুরু করল সশব্দে। ও আমেন, আমার পিতা, আমার প্রার্থনা শোনো। ও পিতা, তুমি দেখছো কি শোচনীয় অবস্থায় আমি নিপতিত। যে লোক তার ভাই এবং রাজা আমার জাগতিক পিতাকে হত্যা করেছে তাকে স্বামী হিসাবে মেনে নেয়ার নির্দেশ তুমি দিয়েছ। এই লাঞ্ছনায় কি তুমি তোমার কন্যার বিধিলিপি করে দিয়েছিলে? এটাই যদি তোমার ইচ্ছে হয় আমি মেনে নেব। যদি তা না হয়, যে প্রতিশ্রুতি তুমি আমার জন্মের সময় দিয়েছিলে সেই প্রতিশ্রুতির প্রমাণ দাও। যারা আমাকে রানী হিসেবে মানতে অস্বীকার করেছে, যারা আমাকে যার সন্তান বলেছে, তাদেরকে আমার সামনে হাঁটু কেড়ে বসতে বাধ্য করো। তোমার প্রতি আমি পূর্ণ আস্থাশীল। যদি তুমি আমাকে হত্যাও করো, এই আস্থা আমার থাকবে। ও আমেন। ওরা হৃদয়ে তোমাকেও স্বীকার করে না। ওরা অন্য দেবতাদের পূজা করে। ওদের ভেতর থেকে কেউ ফারাও হলে মিশর থেকে তোমার সব দেবালয় ওরা উচ্ছেদ করবে। ওদের এই অবাধ্যতা মেনে নেওয়া যদি তোমার ইচ্ছে হয়, আমার কিছু বলার নেই। যদি তা না হয়, ওদের তুমি শাস্তি দাও, রক্ষা করো তোমার কন্যাকে। আমি বিশ্বাস করি আমি তোমার প্রেরিত। এমনভাবে তোমার ক্ষমতা দেখাও যাতে ওরা বিশ্বাস করতে বাধ্য হয় সত্যি তুমি আমার পিতা। প্রার্থনা শেষ করে সিংহাসনে গিয়ে বসল তোয়া। গালে হাত রেখে তাকিয়ে রইল সূর্যাস্তের অপরূপ শোভার দিকে। ওর একার নয়, বিশাল মিলনায়তনের অন্য সবারও চোখ সেটে আছে অস্তয়মান সেই মহিমার দিকে। তাদের কেউই বিশ্বাস করে না অলৌকিক কিছু ঘটবে, পুরোহিতরাও নয়। মেম্বিসের পুরোহিতরা তাদের প্রশাসকদের মতোই আমেন বা তার মহিমা নিয়ে বিশেষ মাথা ঘামায় না। তবু সবাই তাকিয়ে আছে যেন অলৌকিক কিছু ঘটবারই আশায়। তুয়া তাকিয়ে আছে, অন্যরাও তাকিয়ে আছে। তাদের মনে ঘুরপাক খাচ্ছে তুয়ার প্রার্থনার কথাগুলো। এমন নিশ্চিন্ত নিবেদিত স্বরে সে আকুতি জানিয়েছে যে সবাই ভাবছে ওই প্রার্থনার জবাবে কিছু ঘটবে, কিন্তু কিছুই ঘটল না। তবে সবার মনে হলো বড় অদ্ভুত আজকের সূর্যাস্ত। গত কয়েকদিন ধরেই খুব গরম যাচ্ছে, কিন্তু এখনকার গরম রীতিমতো ভয়াবহ, আতঙ্ককর। সেই সাথে প্রকৃতি যেন নিথর হয়ে গেছে একেবারে। কোথাও কোনো বাতাস নেই,
সারা নগরীতে কোনো কিছুই নড়ছে না, একটা কুকুরও ডাকছে না, কাঁদছে না কোনো শিশু। বাতাস নেই, তবু গাঢ় কালো এক মেঘ উঠে আসছে দিগন্ত থেকে ঊর্ধ্বাকাশে। মেঘের যেখানে সূর্যরশ্মি পড়ল সেখানে রং হয়ে উঠল সোনালি, লাল আর কমলা, তার উপরে নিকষ কালো। বাতাস নেই, তবু নানা আকার ধারণ করছে পুঞ্জ পুঞ্জ মেঘ, ভাঙছে, গড়ছে, যেন এক সেনাবাহিনী যুদ্ধের জন্য অবস্থান নিচ্ছে। সেনাপতিরা রথে চেপে ছোটাছুটি করে বর্ষাধারী পদাতিক আর অশ্বারোহী সৈনিকদের তদারক করছে। তারপর এক টুকরো মেঘ অন্য সব মেঘপুঞ্জের উপরে উঠে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল এমন এক চেহারা নিয়ে, মনে হতে লাগলো এক নারী তার সোনালি চুল এলে করে ছড়িয়ে দিয়েছে সারা আকাশে। সূর্যের উপর তার পা, শরীরটা আকাশে আড়াআড়ি হয়ে অনেক দূরে পূব আকাশে সদ্য উঠে আসা চাঁদ ধরেছে হাত বাড়িয়ে। মেঘের এই অপরূপ রূপ দেখে ভয় পেল সবাই। এ তো চাঁদ হাতে দেবী আইসিস, বলে উঠল একজন। আরেকজন বলল, না না, এ হচ্ছে দেবী মাতা নুট, পৃথিবীর দিকে তাকিয়ে আছেন। দুজনের কথাই কানে গেল তোয়ার, এবং এই প্রথমবারের মতো মুখের ভাবে পরিবর্তন হলো তার। ঠোঁটে ফুটল শীতল কৌতূহলী একটু হাসি। কাকু আবির কানে কানে কথা বলতে শুরু করেছে। দুজনেই চোখ চোখে উঠছে উদ্বেগ। কাকু আঙ্গুল তুলে দুটো তারার দিকে ইশারা করল। কয়েক মুহূর্ত আগে হঠাৎ করে ফুটে উঠেছে তারা দুটো। রানীর দিকে চোখ ফিরে আবিকে কিছু বলার তাগিদ দিল কাকু। রারা ডুবে গেছে, অবশেষে বলল আবি। তোমার বোকামি শেষ করো এবার। এখনই না, শান্ত কণ্ঠে বলল তোয়া। আর একটু অপেক্ষা করো। তোয়ার মুখ থেকে কথাটা পড়তে না পড়তেই হঠাৎ যেন কোনো ইঙ্গিতে নদী তীরের বিশাল খেজুর গাছগুলো নুয়ে পড়ল পূব দিকে, যেন তারা সিংহাসনের আসীনে রানীর প্রতি আনুগত্য প্রকাশ করছে। বাতাস নেই, অথচ পরপর তিনবার গাছগুলো একইভাবে নুয়ে পড়ে অভিবাদন জানালো। তারপর মেঘের দল একসাথে ছুটল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মনে হলো মুহূর্তে কালো কাফনে ঢাকা পড়ে গেল সারা আকাশ। কেবল পশ্চিমে ডুবে যাওয়া সূর্যের সামান্য আভা তখনও দেখা যাচ্ছে। মেঘের নিচে সেই আভাটুকু মনে হচ্ছে বিশাল এক জ্বলন্ত চোখের মতো। আস্তে আস্তে মিলিয়ে গেল আভা, অন্ধকার নেমে এলো চরাচরে। তখনও নিবিষ্ট মনে আমিনকে ডেকে চলেছে তুয়া। রা মরেছে, চেঁচে উঠল কেউ। দেখো দেখো, বেজান মা, রা মরেছে। হ্যাঁ, কিন্তু আমিন বেঁচে আছে, শান্ত শীতল কণ্ঠে বিজয়ের ভঙ্গিতে বলল তোয়া। বিশ্বাসঘাতকের দল, দেখো তার তরবারি। তুয়ার কথা শেষ হতে না হতেই তীব্র বিদ্যুৎ ঝলকে এফোর ওফোর হয়ে গেল রাতের আকাশ। চোখ ধাঁধানো আলোয় সবাই দেখল নদী তীরের খেজুর গাছগুলো আবারও ঝুঁকে প্রায় মাটিতে মাথা নুইয়েছে। একই সঙ্গে প্রবল বেগে ছুটছে বাতাস। পায়ের নিচে শক্ত মাটি দুলে উঠল, যেন কোনো দৈত্য হাতে তুলে নিয়ে দুলাচ্ছে মিলনায়তনটা। পরপর তিনবার একই রকম দোলনে অনুভব করল সবাই। তৃতীয় দোলনের সময় গাঢ় অন্ধকারের ভেতর তীব্র তীক্ষ্ণ আতঙ্কের যন্ত্রণাকাতর চিৎকার উঠল। পর মুহূর্তে মনে হলো সারা আকাশ যেন আগুনে গলে গেল। সেই আলোয় দেখা গেল সিংহাসনে বসা আমিনের কন্যা নেতের তুয়া রাজদণ্ড আকাশের দিকে তুলে বিজয়ের হাসি হাসছে। মিলনায়তনের প্রধান দরজার দুপাশে দুই পাথর স্তম্ভ দরজার ভারী কপাট সহ ভেঙে খান খান হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল। দুই স্তম্ভের কাছাকাছি যারা দাঁড়িয়েছিল তাদের অনেকে মারা পড়ল পাথরে চাপা পড়ে। পুরোহিতরা যেখানে দাঁড়িয়ে সেখানেও একজন মারা গেছে ছুটে আসা এক পাথরের আঘাতে। তার হাড় মাংস সব দলা পাকিয়ে পড়ে আছে। এ হচ্ছে সেই সৈনিক যে রানীকে বিদ্রুপ করার পর অসুস্থ বোধ করে পুরোহিতদের মাঝে গিয়ে দাঁড়িয়েছিল। মিলনায়তনের পশ্চিমে দেয়াল ধসে পড়েছে। সেখান দিয়ে দলে দলে উন্মুক্তের মতো পালাচ্ছে মানুষ। কে কাকে ধাক্কা দিয়ে ফেলছে, কাকে মারিয়ে যাচ্ছে সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। আমিনের প্রতিশোধ থেকে বাঁচার চেষ্টা করছে সবাই। পুরোহিতরা সবাই সিংহাসনের সামনে এসে নেতের তোয়ার পায়ের কাছে উপর হয়ে শুয়ে পড়ে তার এবং তার দেবতার কাছে ক্ষমা ভিক্ষা করছে। তোয়া এখনো তেমনি রাজদণ্ড উঁচিয়ে হেসে চলেছে। দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল মিলনায়তন।
উপর হয়ে থাকা পুরোহিত, মৃত্যু পথযাত্রী, মৃত আর কয়েকজন কর্মকর্তা সহ আবি কেবল রইল। বাইরে মেঘ কেটে গেছে, চাঁদ ও তারার দল মৃদু শান্ত আলোয় ভাসিয়ে দিচ্ছে প্রকৃতি। মাটিতে গুটিসুটি হয়ে পড়ে থাকা আবির দিকে তাকে কথা বলে উঠল তুয়া। তো স্বামী, বলো এবার, মিশরের অধীশ্বরকে? আমেন, তোমার পিতা, ডোক গেলে বলল আবি। আর মিশরের ফারাও? তুমি, ও রানী, তুমি ছাড়া আর কেউ নয়। এ নিয়ে তো আমাদের বিবাদ চলছিল, তাই না? বলল তুয়া। ভেবেছিলাম আমি অসহায়, ক্ষমতার দর্প দেখে যা বলবে মেনে নেব, সুতরাং আমার সাহায্যকারীদের ডাকতে হলো। দেখতে পাচ্ছ তাদের পায়ের ছাপ, একটু বেশি জোর পায়ে এসেছিল, তাই না? টুকরো টুকরো হয়ে পড়ে থাকা দাঁড় দম্বগুলোর দিকে ইশারা করল সে। ঘাড় ঘুরিয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মিলনায়তনটা দেখে আবি বলল, তুমি ফারাও, আর কেউ নয়। তোমার এই ভৃত্যকে বাঁচতে দাও, তোমার ছায়া রাখো তাকে। তোমার প্রথম চাওয়াটার ব্যাপারে আমার কিছু করার নেই, শীতল কণ্ঠে বলল তোয়া। যদিও ভাগ্যক্রমে আমেন তোমার জীবনের ব্যাপ্তি আরও কিছুটা বাড়িয়ে দিয়েছেন, তবু এ ব্যাপারে চূড়ান্ত বোঝাপড়া তোমাকে করতে হবে আমার আগে, যিনি চলে গেছেন তার সাথে, আর তার সেই সব সঙ্গী যারা তোমার রাজপথে প্রাণ দিয়েছে তাদের সাথে। আর দ্বিতীয় চাওয়া, ওঠো পুরোহিত আর সৈনিকরা, দেখো তোমাদের কুমার মিশরের রানীর প্রতি আনুগত্যের প্রমাণস্বরূপ তার পদচুম্বন করছেন। রানীর নির্দেশে তারা উঠে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো, সবাই কাঁপছে থরথর করে। রাজদণ্ড দিয়ে তুয়া তার পায়ের দিকে ইশারা করল। সঙ্গে সঙ্গে আবি হাঁটু গেড়ে বসে চুমু খেল তার পাদুকায়। তার দেখা দেখি পুরোহিত, আবির সহচর ও সৈনিকরা এগিয়ে এলো রানীর পায়ের ঠোঁট ছোঁয়ানোর জন্যে। জ্যোতিষী কাকুর পালা আসতেই পা সরিয়ে নিল তুয়া। তুমি তো জ্যোতিষী জাদুকর, গোপন বিদ্যা অনেক পড়াশোনা তোমার, বলো তো, তোমার হাত ফারাওয়ের রক্তে রঞ্জিত হওয়া সত্ত্বেও তুমি এখন বেঁচে আছো কেন, যেখানে এর চেয়ে অনেক কম অপরাধ করেও অতগুলো লোক মারা গেল? ভয়ে থরথর করে কাঁপছিল কাকু। তুয়ার এই কথায় প্রাণ বেরিয়ে যেতে চাইল তার দেহ ছেড়ে। মাটিতে মাথা ঠুকে সে অস্বীকার করতে লাগলো অপরাধের কথা, একই সঙ্গে যে অপরাধ করেনি বলে বলেছে তার জন্য ক্ষমাও ভিক্ষা করতে লাগলো। থামো, ধমক দিল তুয়া। জেনে নাও, তোমার প্রাণ কিছুদিনের জন্য ভিক্ষা দেওয়া হয়েছে, তোমার স্ত্রী মেরিত্রাও। প্রধানমন্ত্রীর পদটা আরও কিছুদিন থাকবে তোমার। শত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো কাকু। তাকে থামিয়ে দিয়ে তুয়া আবার বলল, আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজন নেই। বুঝতে পারছি এই ঘটনার শেষ তুমি জানো না। যদি জানতে, তুমি তোমার স্ত্রীর পাগল হয়ে যেতে। আমার দিকে তাকাও জাদুকর, বলো আমি কে? কাকু যেন ভালো করে দেখতে পায় সেজন্য একটু ঝুঁকল তুয়া। মুখ তুলে তাকালো কাকু। চোখাচোখি হলো রানীর সাথে, তারপর আর চোখ সরাতে পারল না সে। শোনো কাকু, বলল তোয়া, একটু আগেই টের পেয়েছ, গোপন বিদ্যা আমারও কিছু জানা আছে, নইলে আমার কথায় কেন পৃথিবী কেঁপে উঠবে, এভাবে ভেঙে পড়বে স্তম্ভগুলো? একই বিদ্যার পারদর্শী দুজনের মধ্যে কোনো লুকোচুরি থাকা উচিত নয়। তাই আমি বলবো তোমাকে, হয়তো এর মধ্যে তুমি আজ করেছ, তবু বলবো। আমি জানি যা তুমি শুনবে তা কারো কাছে উচ্চারণ করবে না, তবু বলি, উচ্চারণ করা মাত্রই তোমার মৃত্যু ঘনিয়ে আসবে, শুরু হবে তোমার নির্ধারিত শাস্তি। মোমের মূর্তির কারিগর, তাহলে শোনো। ঝুঁকে ফিসফিস করে কিছু বলল তুয়া। শোনা মাত্র তরাক করে উঠে দাঁড়ালো কাকু এবং দাঁড়িয়ে টলতে লাগলো মাতালের মতো। আবি না ধরলে পড়েই যেত। কি বলল? জিজ্ঞেস করলো আবি। রানী অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে আছে দেখে প্রশ্নটা করার সাহস পেয়েছে সে। কোনো জবাব না দিয়ে আবির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে চলে গেল কাকু। এক চাঁদ চলে গেল। নতুন মাসের শুরুতে মেম্বিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয়ে বসে আছে প্রধানমন্ত্রী কাকু। নগরীর আয় ব্যয়ের হিসাব পরীক্ষা করছে। কাজটা সহজ নয়। হিসাবে গরমিল ধরা পড়ায় গত 10 দিনে দুবার ফারাও বা রানীর নির্দেশে এই হিসাব বিবরণী ফেরত পাঠানো হয়েছে।
আবি তার কর্মকর্তাদের উপর বিশ্বাস রেখে এসব বিষয়ে তেমন খেয়াল করত না। কিন্তু দিন বদলে গেছে। খাজনা বা কর যা আদায় হয়েছে পুরোটাই রাজকোষে জমা দিতে হবে, এটাই রানীর নির্দেশ। যে টাকা কম পড়েছে তা জোগাড় না হলে কাকুর সিন্দুক থেকে তা পূরণ করতে হবে। ঊর্ধ্বতন 2 খাজনা আদায়কারীকে ডেকে তাদেরকে টাকা দিতে বলেছিল কাকু, কিন্তু তারা কোত্থেকে দেবে? যে টাকার গরমিল দেখা যাচ্ছে তার বেশিরভাগই কাকুর হাতিয়েছে। তারপরেও কাকুর জল্লাদ দিয়ে ওই খাজনা আদায়কারীদের চাপকেছে। তারা টাকা জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মনটা তার শান্ত হয়েছে। উঠে নিজের দপ্তরে গেল কাকু। কামরায় ঢুকেই মুখোমুখি হলো আবির। কাকুর জন্য অপেক্ষা করছিল সে। এ কদিনেই পুরো বদলে গেছে আবির চেহারা। বয়স বুড়ো হলেও মুখে তার কোনো ছাপ ছিল না, কিন্তু এখন রীতিমতো বুড়ো সে। দেহ শীর্ণ হয়েছে, মুখে ফুটে উঠেছে বলি রেখা, চোখে অবসন্ন দৃষ্টি। আবির চেহারা এতটাই বদলেছে যে সন্ধ্যার অস্পষ্ট আলোয় তাকে চিনতে পারল না কাকু। অধস্তন কোনো কর্মচারী ভেবে গালাগাল করে তাকে চলে যাওয়ার নির্দেশ দিল। রাগে ফেটে পড়ল আবি। লাফ দিয়ে উঠে এক হাতে দাড়ি, অন্য হাতে কান খামছে ধরল কাকুর। কুত্তা, চেঁচিয়ে উঠল সে, এভাবে তুই তোর প্রভুর সঙ্গে কথা বলিস? আজ তোকে আমি দেখে নেব। ক্ষমা করুন মহানুভব, কাছুমাছু হয়ে বলল কাকু। অন্ধকারে চিনতে পারেনি, এত বদলে গেছেন মহানুভবের চেহারা। কেন বদলেছে? তোর বদ পরামর্শ শুনেই ফারাওয়ের সিংহাসনে বসার চেষ্টা করতে গিয়েই আজ আমার এই চেহারা। তোকে আমি দেখে নিব। ভালো ছিলাম, পাশে ছিল আমার ছেলেরা, ছিল স্ত্রীরা, আমার ছিল নিজের সেনাবাহিনী। যা খাজনা আদায় হতো তার উপর ছিল আমার একক কর্তৃত্ব। আজ সব গেছে। ছেলেরা মৃত, স্ত্রীদেরকে কে কোথায় কে জানে। আমার সেনাবাহিনী অন্যের নির্দেশে চলে, রাজস্ব অন্যের দখলে। অন্তত আপনি ফারাও তো হয়েছেন, বিনয়ের সঙ্গে বলল কাকু। আর স্বামী হয়েছেন বিশ্বের সবচেয়ে রূপসী আর জ্ঞানী রমণীর। ফারাও, গর্জে উঠল আবি। শহরের অতি সাধারণ সমাধিগৃহের সবচেয়ে দিনমমিটাও আমার চেয়ে ক্ষমতাশীল রাজা ছিল। আপনার কি হয়েছে মহানুভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়নি হতভাগা? অশুভ কোন গ্রহের প্রভাব পড়েছে আমার উপর? নিশ্চয় আমেনের তারা। হ্যাঁ, সুন্দর আমেনের তারা। সুন্দরী চেহারায় ওই মূর্তিমতি আতঙ্ক যাকে তুই বলছিস আমার স্ত্রী, ও আমার স্ত্রী নয় কাকু। কালো হারেমে ওর কামরায় আমি গিয়েছিলাম, দেখে আয়নার সামনে বসে গান করছে। পরনে ছিল পাতলা ফিনফিনে একটা সাদা পোশাক, আর ওর চুল কালো। ও কাকু, অমন চুল তুমি কখনো দেখনি। প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছিল। আমাকে দেখে মিষ্টি হেসে তার ওই উজ্জ্বল দু চোখের ইশারায় কাছে ডাকলো, এমনকি মুখে স্বামীও বলে ডাকলো, প্রেমের কথা বলল। তখন আমি দুহাত বাড়িয়ে ওকে আলিঙ্গন করার জন্য এগিয়ে গেলাম। তারপর কাকু, ওহ, আমি যাকে জড়িয়ে ধরলাম সে নয়, ফারাওয়ের মমি। দাঁত বের করে তাকিয়ে আছে আমার দিকে। আতঙ্কিত হয়ে তাকে ছেড়ে দিয়েই দেখলাম যেখানে ছিল সেখানেই বসে আছে সেই সুন্দরী মূর্তি, মাথায় সুগন্ধি লাগাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে, ভয় পাচ্ছি কেন? এটাই কি স্বামীর আচরণ? 1 মাস আগে সেই প্রথম রাতের মতো প্রতি রাতেই এমন চলছে। স্ত্রীকে পাওয়ার জন্য গিয়ে পাই ফারাওয়ের মমিকে, আর সব সময় সে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। অন্য স্ত্রীদের কাছে যাওয়ারও উপায় নেই, সবাইকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে। বলেছে সে একাই স্বামীকে ভোগ করবে। আর কিছু জিজ্ঞেস করলো কাকু। হ্যাঁ, আরো আছে। আমাকে যেমন ভোগাচ্ছে, পুরুষ মানুষ যেই তার কাছাকাছি যায় তাকে তেমনি যন্ত্রণা দেয়। মোহিনী হাসি দিয়ে কাছে ডেকে চোখের চাহনি দিয়ে জাদু করে। প্রেমে পাগল হয়ে যখন তারাও তার কাছে এগিয়ে যেতে চায় তখনই সরিয়ে দেয় দূরে, পাঠিয়ে দেয় কঠিন কোনো কাজে। ষড়যন্ত্রে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের 2 জন এরই মধ্যে আত্মহত্যা করেছে। একজন তো পাগলই হয়ে গেছে। অন্যরা বাইরে কিছু প্রকাশ না করলেও টের পাচ্ছি আমার ভয়ানক শত্রু হয়ে উঠেছে তারা। ওরা রানীকে ভালোবাসে আর মনে করে আমি তাদের মিলনের পথে বাধা হয়ে আছি। এটুকুই জিজ্ঞেস করলো কাকু। না, আরো আছে। আমার সব ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অপরিমেয় ক্ষমতা ছিল আমার। ফারাওয়ের পর আমিই ছিলাম দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ, অথচ আমি আজ কৃতদাস ছাড়া আর কিছুই নয়।
আমার অপছন্দের সব কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে যেতে হচ্ছে। আমেনের মন্দির তৈরি করাতে হবে, খাল খনন করাতে হবে, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে প্রতিকার করতে হবে, খাজনা মওকুফ করতে হবে। বেদুইনরা সবসময় আমার বন্ধু, এখন বলা হচ্ছে তাদের শায়েস্তা করতে হবে। তারপর সামনের চাঁদে খিতার রাজার বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। এই রাজার সঙ্গে আমার একটা গোপন চুক্তি আছে। তার মেয়েকে আমি বিয়ে করেছিলাম। মেয়েটাকে আমি ভালোবাসি, অথচ তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর জানতে চাইল কাকু। ওহ, তারপরের কথা আরো ভয়ঙ্কর। মহামান্য রানী জানিয়ে দিয়েছে খিতা জয় করে আসার পর আনুষ্ঠানিকভাবে থিবিতে ফিরবে সে, কারণ সেখানে নাকি জরুরি ভিত্তিতে আমার সমাধিগৃহ তৈরি করতে হবে। বলছে এ কাজে একটুও দেরি করা যাবে না। এর মধ্যে ওই সমাধিগৃহের নকশাও করে ফেলেছে। এমন ভয়ঙ্কর আর ভৌতিক তার চেহারা, কি বলবো। তোমার জন্য একটা ছোট সমাধিগৃহ তৈরি করতে বলছে। আজ সকালে মরুভূমির পাহাড়ি এলাকায় লোক পাঠিয়েছি 3টে বড় পাথর আনার জন্য। ওগুলো দিয়ে সমাধার বানাবে, একটা আমার জন্যে, একটা তোমার জন্য, আর একটা তোমার স্ত্রী মেরিত্রার জন্য। বলেছে এই উপহার দিয়ে প্রাচীন রীতিতে আমাদের সম্মানিত করবে। এরপর আর কাকু নিজেকে সামলাতে পারল না। নিজের দাড়ি ধরে খামছে বিড়বিড় করতে করতে ঘরের এ মাথা ও মাথা পায়চারি করতে লাগলো। এত কষ্ট আপনি সহ্য করছেন কি করে? অবশেষে প্রশ্ন করল সে। ছিলেন মহাপ্রতাপশালী কুমার, আজ পরিণত হয়েছেন এক নারীর কৃতদাসে। আপনার যে প্রজারা একসময় আপনার নামে ঠকঠক করে কাঁপত, আজ আপনি তাদেরই ঠাট্টা মশকরার পাত্র। কেন সহ্য করছেন এসব কষ্ট, এই অপমান? ওকে খুন করে বিষয়টা ফাইসালা করলে ফেলছেন না কেন? সাহস পাচ্ছে না, জবাব দিল আবি। এমন কিছু যদি আমি স্বপ্নেও ভাবি, ও ঠিক টের পেয়ে যাবে এবং আমাকেই খুন করবে। নির্বোধ, তোমার মনে নেই বিয়ের দিন শ্বেত প্রাসাদে কি ঘটেছিল? না, ওর বিরুদ্ধে আঙ্গুলটাও তোলার সাহস নেই আমার। সেক্ষেত্রে কুমার, জীবনের শেষ দিন পর্যন্ত এই জোয়াল টেনে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে তো মনে হচ্ছে না। পাথরের সব ধারা তৈরির কাজ যেদিন শেষ হবে, আপনার জীবনও সেদিন শেষ হবে। না, তা আমি হতে দেব না কাকু। একটা বুদ্ধি এসেছে মাথায়, সেটা নিয়ে তোমার সাথে আলাপ করতে এসেছি। তুমি ওকে হত্যা করবে। শোনো, তুমি হচ্ছ তন্ত্রমন্ত্রের রাজা। যে জাদু বাপের উপর কাজ করেছে, মেয়ের উপরও তা করবে। আর একটা মোমের মূর্তি তৈরি করে তার ভেতরে শ্বাস প্রবেশ করাবে তুমি। এটা করতে পারলেই কেল্লাফতে কি পুরস্কার তুমি পাবে ভাবতে পারো? সেটাই ভাবছে মাননীয় কুমার, শুকনো কণ্ঠে বলল জ্যোতিষী। কি পুরস্কার জুটবে আমার কপালে? বলবো তিলে তিলে মৃত্যু। তার চেয়ে বড় কথা, আপনি যা বলছেন তা সম্ভব নয়। আপনি যদি সত্যি কথাটা জানতেন তাহলে এ কথা বলতেন না। ওকে মারা সম্ভব নয়। কি বলছো তুমি গর্ধব? রক্ত মাংসের দেহ মৃত্যুর কাছে হার মানতে বাধ্য। অসুস্থের মতো একটু হাসি খেলে গেল কাকুর মুখে। আপনার জ্ঞানের প্রশংসা করতে হয় কুমার, বলল সে। মানুষের অভিজ্ঞতা বলে রক্ত মাংসের দেহ মৃত্যুর কাছে হার মানতে বাধ্য। হ্যাঁ, যদি রক্ত মাংসের দেহ হয়। তোমার ওই পিত্তি জ্বালানো হাসি থামাবে ছাগল? খেকি উঠল আবি। খাপ থেকে তলোয়ার বের করে কাকুর মুখের সামনে ধরে বলল, এখন সবুজ ছেলের মতো বলো, কি বোঝাতে চাইছো তুমি? নইলে। আবির সামনে হাঁটু গেড়ে বসে হাওমাও করে কেঁদে উঠল কাকু। মাননীয় কুমার, আমি বলতে পারবো না, আমাকে মাফ করুন। দেবতাদের গোপন কথা সেটা। তাহলে দেবতাদের কাছেই তুমি যাও, মিথ্যেবাদী শয়তান। তাদের সাথে বিষয়টা ফয়সালা করো গিয়ে। তলোয়ার তুলল আবি। ক্ষমা করুন প্রভু, বাঁচান আমাকে। মাটিতে শুয়ে পড়ে আবির পা জড়িয়ে ধরল কাকু। ঠিক সেই সময় বাইরে থেকে ভেসে এলো কথাবার্তার আওয়াজ। সেই সাথে জানালা দিয়ে ঘরে ঢুকেছে আলোর এক চক্র আর অতি পরিচিত হাসির শব্দ। কাকুর মাথার উপর থেকে তলোয়ার নামিয়ে নিয়ে আবি জানালাটার কাছে গিয়ে বাইরে তাকালো। মুহূর্ত পরেই ইশারের কাছে ডাকলো কাকুকে। তোমার মৃত্যু পরেও ঘটানো যাবে, এখানে এসো দেখো। ধরে প্রাণ ফিরে এলো প্রধানমন্ত্রীর। আস্তে আস্তে হাত আর হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল। নিচে প্রাসাদের বাগানে দাঁড়িয়ে আছে রানীর নেতেত্তোয়া। গাছপালার পত্রপল্লব ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে তার উপর। একা নয় রানী,
তার সামনে হাঁটু গেড়ে বসে আছে দামি পোশাক পরা এক লোক। দেখে লোকটাকে চিনতে পারল কাকু, মেম্বিসের এক অভিজাত ধনী এবং সেনা কর্মকর্তা। তার বুদ্ধিমত্তা আর শৌর্যবীর্যের কারণে আবি তাকে অল্প বয়সেই উঁচু পদে বসিয়ে তার এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ফারাওয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে। মার্মিসের দেহে শেষ আঘাতটাও হেনেছিল এই কর্মকর্তা। এখন সে অন্য ভূমিকায়। রানীর প্রেম ভিক্ষা করছে আকুল কণ্ঠে। রানীর ঝোল পোশাকের নিচের অংশ খামচে ধরে চুমু খাচ্ছে আর আবেগে বলে যাচ্ছে বহু কথা। তার কথার কিছু কিছু বুঝতে পারল সে। সে বলে চলেছে কি করে প্রাণের ঝুঁকি নিয়ে সে দেয়াল টপকে এসেছে। সে রানীকে পূজা করে, তাকে ছাড়া বাঁচবে না। তার যে কোনো নির্দেশ সে পালন করতে রাজি। রানী চাইলে আবিকে খুন করতেও পিছপা হবে না। মোটেই কঠিন নয় সেটা, কারণ সবাই আবিকে হিংসা করে এবং মনে করে বুড়ো হাবড়াটা রানীর যোগ্য নয়, ইত্যাদি ইত্যাদি। মাতালের মতো অনর্গল এমন বকে চলেছে লোকটা। তুয়া শুনছে শান্তভাবে। তার মাঝে মধ্যে আমোদে হেসে উঠছে খিলখিল করে। শেষে উঠে দাঁড়িয়ে তুয়ার হাত ধরার চেষ্টা করল লোকটা। হাত সরিয়ে নিয়ে তাকে পিছনে সরে যাওয়ার ইশারা করে তুয়া বলল, তুমি মার্মিসকে খুন করেছ। তিনি ছিলেন আমার পালক পিতা। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দুর্বল হয়ে পড়েছিল মার্মিস। তার দেহে শেষ আঘাতটা তুমিই হেনেছিলে, তাই না? তুমি যেমন সুপুরুষ তেমনি সাহসী, নইলে এভাবে এখানে আসার দুঃসাহস তুমি দেখাতে না। আমার একটা কথায় তোমার মৃত্যু হতে পারে। এখন যাও এখান থেকে। আমার স্বামীর মেয়ে তোমার স্ত্রী, সাহস থাকলে তাকে গিয়ে বলো তুমি কোথায় এসেছিলে, কেন এসেছিলে। তুয়ার কথা লোকটার কানে গেছে বলে মনে হলো না। সে আবারও তার আবেগ ঘন প্রেম আকুতি জানাতে শুরু করল। তার প্রতি যেন একটু দয়া দেখানো হয়, প্রতীক হিসাবে হলেও সহানুভূতির নিদর্শন হিসেবে কিছু একটা যেন দেয়া হয়। অবশেষে মনে হলো দয়া হলো রানীর। বাগানে অনেক ফুলের ভেতর থেকে একটা তুলে নিয়ে তার হাতে দিয়ে দেয়ালের দিকে ইশারা করল। আনন্দে আত্মহারা সৈনিক ছুটল যেমন এসেছিল, তেমনি দেয়াল টপকে চলে যাওয়ার জন্যে। অদ্ভুত এক হাসি মুখে নিয়ে তার চলে যাওয়া দেখল তুয়া। তারপর যে গাছ থেকে একটু আগে ফুল তুলেছে তাকালো সেটার দিকে। চিনতে পারল কাকু। মমি কাররা এই ফুলের মালা পরিয়ে দেয় মমির মাথায়। আবি এসব কিছুই খেয়াল করল না। ঈর্ষায় উন্মুক্ত সে তখন কাকুকে শাস্তি দেওয়ার কথা ভুলে গেছে। তার মাথায় ঘুরপাক খাচ্ছে ওই নারী মূর্তি আর তার জামাতার তরুণ সেনা কর্মকর্তা, দুজনকে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা। দুজনকে সে খুন করবে নিজের চোখে যা দেখেছে আর যা শুনেছে। তারপর জামাতাকে তো বটেই, রানীকেও খুন করার অধিকার যার জন্মেছে বলেই আবি মনে করে। যত বড় রানী হোক না ফারাও, ওকে আমি খুন করব। খোলা তলোয়ার হাতের দরজার দিকে এগোলো আবি। সেটা যদি আপনার ইচ্ছে হয় কুমার, তাহলে এখানেই থাকুন, বলল কাকু। কেন? রানী নিজে এখানে আসছেন। কাকুর কথা শেষ হতে না হতেই কামরার দরজা খুলে আবার বন্ধ হলো। সামনে দাঁড়িয়ে আছে আমেনের তারা নেতের তুয়া। প্রায় অন্ধকার ঘরে যেটা প্রথমে তুয়ার নজরে পড়ল তা হলো আবির হাতে খোলা তলোয়ার। এক মুহূর্ত ওটার দিকে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে এক কোণে জড়সড় কাকুকে দেখল। তারপর তাকালো আবির চোখের দিকে। হাতে খোলা তলোয়ার কেন স্বামী? জিজ্ঞেস করল তুয়া। তোমাকে খুন করব। প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ল আবি। আগের মতোই নীরবে মুখে হাসি নিয়ে তাকিয়ে রইল তুয়া আবির চোখের দিকে। অবশেষে মুখ খুলল সে। আচ্ছা, তবে এখানেই কেন? কেন অন্য কোনো সময়ে নয়? কাকুর পরামর্শ তোমাকে সাহস জুগিয়েছে? বেহায়া মেয়ে মানুষ, যেন কিছুই জানো না। এই জানালা দিয়ে নিচের বাগান দেখা যায়, তুমি জানো? ও, এবার বুঝেছি। তোমার যে প্রিয় সেনাধ্যক্ষ এবং জামাতা মার্মিসকে খুন করেছে এবং আমার কাছে যে প্রেম নিবেদন করেছে তার কথা বলছো? এটা আমার কোনো বিষয় নয়। তোমরা যে আমাদের দেখছ এটা বুঝতে পেরে আমি ওকে একটা শেষকৃত্যের ফুল উপহার দিয়ে দিয়েছি। এখন তুমি আর তোমার মেয়ে গিয়ে তোমার জামাইয়ের সাথে বোঝাপড়া করো। তবে তোমাকে সাবধান করি, এরকম অপরাধের জন্য তুমি যদি অন্য মানুষের জীবন নেওয়া শুরু করো তাহলে শিগগিরই দেখবে তোমার আর চাকর বাকর অবশিষ্ট নেই।
তারা সবাই পাপী আর তোমার জায়গায় বসতে চায়। আর সহ্য করতে পারল না আবি। প্রচণ্ড রাগে ফেটে পড়ে অকথ্য ভাষায় গালাগাল আর ভয়ানক সাপ করতে লাগলো তুয়াকে। মেরে ফেলবে বলে হুমকি দিতে লাগলো বারবার। নেতের তুয়া নীরবে শুনে গেল। আবির কথা শেষ হওয়ার পর শান্ত স্বরে বলল, তুমি কথা বেশি বলো, কাজ করো কম। তোমার হাতে রয়েছে খোলা তলোয়ার, ব্যবহার করো। এই তো আমি। এই বিদ্রুপের পর আর হাত গুটিয়ে থাকা যায় না। তলোয়ার উঁচিয়ে ধেয়ে গেল আবি তোয়ার দিকে। কিন্তু দু পা যাওয়ার আগে ছিটকে পিছিয়ে আসতে হলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ঠেলে সরিয়ে দিয়েছে। দেয়ালে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার সে এগিয়ে গেল, আবারও পিছিয়ে আসতে হলো। এত বছর ধরে হাত পাকানোর পরেও কষা হিসেবে একেবারে আনারে তুমি। আবারও বিদ্রুপ করল তোয়া। কাকুকে দাও তলোয়ারটা, খুন খারাপিতে ও তোমার চেয়ে পটু। ও মহামান্য রানী, কাতো কাতো সরে বলল জ্যোতিষী। অমন নিষ্ঠুর কথা বলবেন না। আপনি জানেন আপনার বিরুদ্ধে হাত তোলার আগে আমি 1000বার মৃত্যুবরণ করব। গম্ভীর তোয়ার কণ্ঠস্বর। কুমার আবি তোমাকে বলেছিল আমাকে খুন করতে এবং নিজস্ব কারণে তুমি তাতে রাজি হওনি, কিন্তু তার আগে তুমি কি তাকে পরামর্শ দাওনি যেন আমাকে খুন করে? আবির হাত থেকে তলোয়ার পড়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকে তোমার জামাতার সাথে আমাকে দেখার আগে কি নিয়ে আলাপ করছিলে তোমরা? এই কুকুরটাকে খুনই বা করতে চাইছিলে কেন? এক মুহূর্ত চুপ করে থেকে তুয়া নিজে আবার বলল, আমি দিয়ে দিব জবাব। আমার হাত থেকে মুক্তি পাওয়া যায় কি করে তা নিয়ে আলাপ করছিলে তোমরা। আর তুমি ওকে খুন করতে চাইছিলে কেন? কাজটা ওর পক্ষে সম্ভব নয় ও তা বলতে চাইছিল না বলে, তাই না? কি করে বলবে? ও তো জানে বলা মাত্র ও মারা যাবে। তুমিও জানতে চাও? ঠিক আছে, তাকাও আমার দিকে, হতভাগা পুরুষ। লোকজন তোমাকে আমার স্বামী বলে জানছে, কিন্তু তুমি অভিশপ্ত কৃতদাস। আমেন তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন পাতালপুরীতে যাওয়ার আগে পৃথিবীতে কিছু শাস্তি দিয়ে দেওয়ার জন্য। তাকাও আমার দিকে। মুখ তুলে তাকালো আবি, কাকু তাকালো এবং সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে গেল দুজনে। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করার মতো গঙ্গাতে মাথা ঠুকতে লাগলো মেঝেতে। যা তারা দেখেছে পরে যে কদিন বেঁচে ছিল কাউকে বলেনি তারা। অনেকক্ষণ পর কেউ যেন ওদের বুকের ভেতর দিয়ে আতঙ্ক সরিয়ে নিল। আস্তে আস্তে মুখ তুলে তাকালো আবার। আগের মতোই অপরূপা রমণী দাঁড়িয়ে আছে সামনে। কি তুমি? ঢুক গিলে বলল আবি। দেবী শেখেত রক্তমাংসের শরীর নিয়ে আবির্ভূত হয়েছ, নাকি মৃত্যুরানী আইসিস, না মৃত তোয়ার প্রেতাত্মা প্রতিহিংসা চরিতার্থ করতে এসেছ? তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি ওদের সবই অথবা কোনোটাই নয়। তবে এটা সত্য, আমাকে পাঠানো হয়েছে প্রতিশোধ নিতে। তোমার জ্যোতিষীকে জিজ্ঞেস করে দেখো, ও জানে। ওকে বলার অনুমতি দিচ্ছি আমি। আমেনের কন্যার দ্বিতীয় সত্তা। গঙ্গানির মতো আওয়াজ বেরোলো কাকুর গলা দিয়ে। রানী নেতৃত্ব আর কা যারা তার প্রতি অবিচার করেছে তাদের উপর প্রতিশোধ নিতে ওকে পাঠানো হয়েছে। মৃত ফারাও আর রানী নেতৃত্বার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারার জন্য তাদের সবাইকে আমেনের হাতে তুলে দিয়েছেন। মিশরের রানী নেতৃত্ব তাহলে কোথায়? জিজ্ঞেস করলো আবি। ওসিরিসের কাছে। বলবো জবাব দিল নেতৃত্ব দ্বিতীয় সত্তা। ও মারা যায়নি, বেঁচে আছে। যাকে সে ভালোবাসে তার সন্ধানে গেছে। ও যখন ফিরে আসবে আমি বিদায় নেব। আর মৃত্যু হবে তোমাদের। এটাই তোমাদের নিয়তি। ততদিন আমার হুকুম তামিল করো, উঠে দাঁড়াও। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর 7ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা হয়তো এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।